আমরা পরস্পর কিন্তু মাঝে মাঝে, জানে না বোধহয় এটা দর্শকেরা, আমরা পরস্পর মাঝে মাঝে কথাবার্তা বলি। হ্যাঁ, আমার সবচেয়ে বেশি কথাবার্তা বলা হয় সম্ভবত মনির ভাইয়ের সাথে, মিনার রশিদ ভাইয়ের সাথে, তারপরে কথাবার্তা বলি ইলিয়াসের সাথে। তো 2 দিন আগেই বোধহয় কথা বললাম আমি। বাংলাদেশে বিএনপি গত 15 বছরে, বিএনপির অনেক সমালোচনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, কিন্তু এখনো পর্যন্ত বিএনপির লোকগুলো আওয়ামী লীগের বিরুদ্ধে আছে। জাতীয় পার্টির মতো এরকম মানে চতুর্থ জেন্ডারের মতো আচরণ করে নাই। তো বিএনপির এদের অনেক জীবন দিয়েছে, অনেক রক্ত দিয়েছে, এখনো তারা জীবন দিবে। ইলিয়াস বাংলাদেশে আছে এখন, এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে, ও প্রেস ক্লাবে যাচ্ছে। হ্যাঁ, এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ইলিয়াস যেভাবে কাজ করতো ওই কাজটা কেউ করছে এখন। ইলিয়াসকে ক্ষমতায় যাওয়ারও দরকার নাই, ইলিয়াসকে কোনো পদ দেওয়ারও দরকার নাই। শুধু ইলিয়াসের মাঠে প্রেজেন্স, বাংলাদেশের প্রেজেন্সটাই পরিস্থিতিকে অনেক পরিবর্তন করে দিতে পারে। মানে আমাদের আলোচনাকে কোনো গুরুত্বই না দেয়, পাত্তাই না দেয়, বা পিনাকিদা বলেন, মাহমুদুর রহমান বলেন, আপনি বলেন, মিনার রশিদ বলেন, মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে। তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই। তা আমরা গেলেও হয়তো এরকম কিছু দৌড়াদৌড়ি দেখা যাবে। বেসিক্যালি যারা কিনা এখন এই সিদ্ধান্তগুলো গ্রহণ করছে, তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, প্রথম আলো এবং ডেইলি স্টারের যেই মানে সুশীল মার্কা যেই কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে, সেটা যদি করা সম্ভব হয়, তাহলে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি। এবং এখানে রাজনীতি বলতে রাজনৈতিক দলের হাতে রাজনীতি পট পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না। পিনাকিদা, মিনার রশিদ ভাই ওনারা সিনিয়র মানুষ, ওনাদেরকে দিলেই ভালো হতো আমার আগে। জুনিয়র টেনশন, জুনিয়র পালস একটু বোঝা দরকার। একদম সিনিয়রের পরে জুনিয়র পালস, তারপর আমরা পিনাকিদা এবং মিনার ভাইয়ের কাছে যাবো। যাই হোক, পিনাকিদাকে স্বাগত আমাদের এখানে। আমরা এটা মনে হয় আজকে 3 নাম্বার প্রোগ্রাম যাচ্ছে যে আমরা বাই রোটেশন এই প্রোগ্রামটা চালিয়ে যেতে চাই। কারণ আমার মনে আছে যে 71 টেলিভিশনে একটা প্রোগ্রাম যেত, সেটার নাম হচ্ছে এডিটর্স গিল্ড। এই এডিটর্স গিল্ডের ভেতরে মুজাম্মেল বাবু নিজে একজন বৃহত্তম মানে বড় আকারের শয়তান, আশপাশে কিছু শয়তান নিয়ে তারপরে সে বসতো। এর মধ্যে মাঝে মধ্যে একটা ভালো লোককে নিয়ে আসতো, সেটা হচ্ছে এই এখনকার যিনি অর্থ উপদেষ্টা আছেন মনসুর আহমেদ, এই অর্থনীতির খবরটা নিত, কিন্তু ওনাকে নিয়ে খুব অপমানজনক কথাবার্তা বলতো। সবার শেষে ওনাকে অল্প একটু সময় দিত। এবং এর আগেও যখন মনসুর আহমেদকে করতো, আপনার ইন্ট্রোডিউস করতো মুজাম্মেল বাবু, খুব মানে খুব বাজেভাবে তাকে করতো, মানে খুব ছোট করে কথা বলতো। তো যাই হোক, উনি যে আজকে আবার অর্থ উপদেষ্টা হবে এটা জানলে হয়তো মুজাম্মেল বাবু এটা করতো না। তো আমরাও চাচ্ছিলাম যে এরকম একটা করতে, যেটা কিনা বাংলাদেশ থেকেই হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো করবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখনো পর্যন্ত, তারা পিনাকিদার গত 2 দিন আগের একটা ফেসবুক পোস্টও যদি আপনারা দেখেন, যারা আমাদেরকে নিয়ে এতদিন বিষোদ্গার করেছিল, তাদের মানে এটা শর্ত দিতে লাগবে কেন? তাদের নিজে থেকে এগুলো সংশোধন করা উচিত এবং সেই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা এই মানুষগুলোকে এইভাবে অপমান করেছে। আমরা তো মানে পাকিস্তান থেকে বাংলাদেশে যাইনি, আমরা বাংলাদেশে জন্ম নিয়েছি। আমাদেরকে বলা হয়েছে আমরা বিদেশি টাকায় অর্থায়নে এই সেই, তারপরে ইউটিউবার থেকে শুরু করে পলাতক, নানান ধরনের দুর্বৃত্ত বলা হয়েছে, পিনাকিদাকেও দুর্বৃত্ত বলা হয়েছে। তো এগুলো তো নিজে থেকেই করা দরকার। গোপালগঞ্জের ঘটনা নিয়ে আসলে কি হয়েছে এখন পর্যন্ত কি সেইভাবে বলার মতো ধরপাকড় বা গণমাধ্যমে আপনি কোনো নিউজ দেখছেন? কোথাও না। এটা নিয়ে তেমন কোনো আলোচনাই নেই। অথচ এই ঘটনাটা যদি আজকে এই সরকার পতনের আগে জামায়াত এরকম কোনো কিছু করতো, আওয়ামী লীগের একজনকে মারতো, আপনি দেখতেন বাংলাদেশের প্রতিটা টেলিভিশন পত্রিকা তাদের ফেসবুক, ইউটিউব সব জায়গায় গরম করে ফেলতো। সেটা কিন্তু হচ্ছে না। আমার এই জায়গায় আপনারা যে কজন আছেন সবাই নির্যাতিত। মিনার রশিদ ভাই, পিনাকিদা, মাহমুদুর রহমান ভাই, আপনাদের কথা তো বাদই, আপনার নিজের বোনকে পর্যন্ত আপনার কারণে মানে আটক করা হয়েছে। এই দেশের কোথায় ছিল এই সুশীলরা? কেউ বাংলাদেশে বসে একজন, আজকে যারা সুশীল নামধারী যে সুশীলরা আজকে পরিচয় দিচ্ছে তারা সুশীল, একজন বলেছিল যে কনক সারোয়ারের কারণে কেন তার বোনকে করতে হবে? আমার পরিবারের যাদেরকে নিয়ে একবার এই থানায়, একবার ওই জেলায়, ওই জেলার পুলিশ সুপার কল করছে, ডিজিএফআই ডাকাচ্ছে, এসবি ডাকাচ্ছে, কখনো গিয়ে বলেছে যে একজনের কারণে আরেকজনের পরিবারকে এভাবে হেনস্থা করা যাবে না? বলছিলাম যে বিপ্লব যদি ব্যর্থ হতো তাহলে কার কার কল্লা যেত এই সরকার।
কয়েকজনের যেত, ছাত্র নেতাদের যেত অবশ্যই, আসিফ নজরুলের যেত কারণ উনি মাঠে নামছিলেন, শুভ্র ভাই আর প্রফেসর ইউনূসকে জেলে পাঠানো হতো। এই কয়েকজন, 5জন ছাড়া, 6জন ছাড়া এই সরকারের আর কারো কিচ্ছু হতো না, যেমন ছিল তেমনই থাকতো। এখনো বাংলাদেশে ভালো করে টকশো করতেন, এটা করতেন সেটা করতেন, যাতায়াত করতেন, কোনো সমস্যা হতো না, দেশ ছাড়তে হতো না, কিচ্ছু হতো না। তো তার মানে এই সরকারের যদি হাসিনার থ্রেট বা বিপ্লব ব্যর্থ হলে এদের কারোই কোনো ক্ষতি হতো না। তো সেই জন্য আমি মনে করি যে যারা বিপ্লব ব্যর্থ হলে যাদের কোনো ক্ষতি হতো না, তাদের কি আদৌ এই সরকারে একটা পজিশন নেওয়াটা নৈতিকভাবে সঠিক হয়েছে? উনি যে আসলেন, সরকারে আসলেন, বসলেন, তাহলে এই যে এত রক্তপাত, এত কান্না, এত অশ্রু, এইটার প্রতি কি উনি জাস্টিস করতে পারবেন? আমরা যদি এটা এর ক্ষেত্রে দেখি, ধরেন আমরা যদি জিয়াউর রহমানের ক্ষেত্রে দেখি, জিয়াউর রহমান যখন আসলেন, ক্ষমতায় আসলেন, একটা রাষ্ট্র ছিল, কিন্তু জিয়াউর রহমান তার পার্সোনাল কারিশমাটাকে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যে উনি এই রাষ্ট্র ছাপিয়ে উনি একটা ব্যাপক একটা প্রভাব সৃষ্টি করতে পারলেন, তাই না? তো সেই জিনিসটা যখন হলো না, তাহলে এই বিপ্লবটা রিডিউসড হয়ে যায়, মানে বিপ্লবের লোক নাই রাষ্ট্রের মধ্যে, রাষ্ট্র ক্ষমতার মধ্যে, এবং এটা বিপ্লবী সরকার হয় না, এবং যারা যায় তাদের পার্সোনাল ক্যারিশমাটা এমন একটা জায়গায় না যে তারা এই রাষ্ট্রকে কিছু দিতে পারছে। এই সরকারের এমন লোকজন থাকা দরকার ছিল যেখানে সামনে দাঁড়িয়ে কনফ্রন্ট করতে পারবে এই ইস্যুগুলোতে। হ্যাঁ, তো ধরা যাক, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক যে বাংলাদেশের মিডিয়াতে, এখানে যদি কনক স্যার ইলিয়াস যেই ফ্রাস্ট্রেশনের কথা বললো যে এই কাজ করছে মিডিয়া, আমাদেরকে ডেমোনাইজ করেছে, আমাদেরকে অপমান করেছে, ইত্যাদি ইত্যাদি। ধরেন ইলিয়াস বাংলাদেশে আছে এখন, এই মুহূর্তে ইলিয়াস বাংলাদেশে আছে, ও প্রেস ক্লাবে যাচ্ছে, হ্যাঁ, এবং ইলিয়াস মিডিয়াতে আমাদের ভয়েসটাকে এস্টাবলিশ করার চেষ্টা করছে। ইলিয়াস যেভাবে কাজ করতো ওই কাজটা কেউ করছে এখন? আপনাকে মনে হয় ইলিয়াস যদি ঢাকায় থাকতো এই মুহূর্তে এবং কাজে থাকতো, বাংলাদেশের মিডিয়া আজকে যেভাবে প্রথম আলো কাজ করছে, ডেইলি স্টার কাজ করছে, এই কাজটা করতে পারতো? বলেন, আমি অনেস্টলি জানতে চাচ্ছি। ইলিয়াস যদি থাকতো, পারতো না? পারতো না। তাহলে ইলিয়াসকে ক্ষমতায় যাওয়ারও দরকার নাই, ইলিয়াসকে কোনো পদ দেওয়ারও দরকার নাই, শুধু ইলিয়াসের মাঠে প্রেজেন্স, বাংলাদেশের প্রেজেন্সটাই পরিস্থিতিকে অনেক পরিবর্তন করে দিতে পারতো। আমি এখনো মনে করি যে মাহমুদ ভাই যদি দেশে থাকতেন, এখন এই মুহূর্তে যদি দেশে থাকতেন, বাংলাদেশের পলিটিক্যাল সিনারিওটা অনেক অনেক পাল্টে যেত। এখন যদি ধরা যাক যে এই সরকার আবার সেই ঘুরে মাগুর স্যাং, আমাদের বগুড়ার ভাষায় বলে আর কি, যে আবার সে আগের ঘটনাই ঘটে গেল আর কি, মানে একটা সহনীয় আওয়ামী লীগ শাসন আমাদেরকে উপহার দিল, তাহলে তো এই বিপ্লব তো ব্যর্থ। তাহলে এই বিপ্লব ব্যর্থ, কারণ এই বিপ্লব যেই লক্ষ্য নিয়ে হয়েছিল সেই লক্ষ্যগুলো কোনটাই পূরণ করতে পারলো না। এবং এটা যেন কোনোভাবেই একটা সহনীয় আওয়ামী শাসন, একটা সহনীয় সো কল্ড সেকুলার শাসন যেন না হয়, সেই চেষ্টাটা আমাদের অব্যাহত রাখতে হবে। এবং যদি সত্যিকার অর্থেই ওইদিকে এগোতে চায়, এবং যার কিছু সাইন, এখন ডিস্টার্বিং সাইন আমরা দেখতে পাচ্ছি, কারণ প্রথম আলো কিভাবে নিউজ করছে এখনো, সেই জিনিসগুলো যদি আপনি দেখেন, কোন ইস্যুগুলোকে সে ফোকাস করছে, সেই ইস্যুগুলোকে যদি দেখেন, এমনকি যে গোপালগঞ্জের হামলায় এটা যে আওয়ামী লীগ হামলা করছে এটা লেখেনি পর্যন্ত প্রথম আলো। এখন কিসের ভয়? হ্যাঁ, আগে না হয় বলতো যে এটা ডিজিএফ এর জন্য লিখতে পারিনি, এটা আওয়ামী লীগের জন্য লিখতে পারিনি, এই বলছে সেই বলছে। এই প্রথম আলো তো লেখে বিএনপির আক্রমণে এটা হয়েছে, লিখছে কয়েকদিন আগে লিখছে। আমার কাছে দেখেন, আমি ইলিয়াস কনক আপনাকে আমি পাঠাচ্ছি এটা, যে কয়দিন আগে এটা লিখছে যে বিএনপির আক্রমণে মারা গেছে বা বিএনপি আক্রমণ করছে, এটা লিখছে। বিএনপির নেতাকর্মীদের হামলায় 20 ছাত্র আহত, এবং এখানে খুব স্পষ্টভাবে বলছে যে বিএনপি এটা করেছে। আর
তার 2 দিন পরে যখন গোপালগঞ্জে মারা গেল, তখন সে লিখছে, টাইটেল হচ্ছে স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত। আচ্ছা, নিউজের মধ্যে কি লিখছে? নিউজের মধ্যে লিখছে বিএনপির নেতাকর্মীদের অভিযোগ আওয়ামী লীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন। এটা সাংবাদিকতা? এবং আমি চ্যানেল আইতে একটা দেখেছি যে বিএনপির এই স্বেচ্ছাসেবক দল নেতা নিহত হয়েছেন গ্রামবাসীর সাথে একটা ইয়ের কারণে, হ্যাঁ, গ্রামবাসীর পিটুনিতে তিনি মারা যান। চ্যানেল আইতে এই নিউজটা আমি দেখেছি। এটা তো তো প্রথম আলো তো ঠিক হয়নি, ডেইলি স্টার তো ঠিক হয়নি। হ্যাঁ, প্রথম আলো ঠিক হয়নি, ডেইলি স্টার ঠিক হয়নি। আমি কিন্তু আমার ভিডিওগুলোতে কন্টিনিউয়াসলি বলেছিলাম, কয়েকটা জিনিস আমি বলেছিলাম যে প্রথম আলোর মাতব্বরি, হ্যাঁ, প্রথম আলোকে উৎখাত করতে হবে, ডেইলি স্টারকে উৎখাত করতে হবে, ছায়ানটকে উৎখাত করতে হবে, উদীচীকে উৎখাত করতে হবে, সিপিবি-কে উৎখাত করতে হবে। এগুলো যদি উৎখাত না হয় তাহলে মানে বাকশাল এবং আওয়ামী শাসন এবং আওয়ামী ন্যারেটিভ, আওয়ামী ফ্যাসিবাদ, এটা উৎখাত হবে না। এগুলো পার্ট অফ দিস ফ্যাসিবাদ। এই প্রথম আলো, এই ডেইলি স্টার, এরাই এই ফ্যাসিবাদ তৈরি করেছে। এরা যদি না যায় সমাজ থেকে, এদের কর্তৃত্ব যদি অপসারণ করা না যায়, তাহলে বাংলাদেশে ফ্যাসিবাদ কখনো দূরীভূত হবে না এবং এদের হাত ধরেই আবার ফ্যাসিবাদ ফিরে আসবে। এবং প্রথম আলো যে ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে এই সময়গুলোতে, হ্যাঁ, মানে দেখেন 6 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে সেটা নিয়ে একটা প্রথম রিপোর্টটা করছে, 6 থেকে 9 তারিখ পর্যন্ত কতজন মারা গেছে। কিন্তু এই বিপ্লবের সময় কতজন মারা গেছে সেইটার কোনো অনুসন্ধানের রিপোর্ট নেই। আচ্ছা, আর একটা জিনিস দেখেন যে এখন তো আওয়ামী লীগ নাই, এখন তো হাসিনা নাই। হাসিনার আমল নিয়ে প্রথম আলো, ডেইলি স্টার একটা অনুসন্ধানের রিপোর্ট করেছে এই সময়? হাসিনার দুর্নীতি নিয়ে কোনো কিছু করেছে? ডিজিএফআই নিয়ে, আয়নাঘর নিয়ে কোনো কিছু করেছে? করেনি। তাহলে কি হলো? তো আপনি তো আপনার বিজয়টা আসলেই অর্জিত হয়েছে কিনা সেটা দেখবেন কোথায়? দেখবেন যে এই যে বাংলাদেশের যে মিডিয়া, সেই মিডিয়াতে কিভাবে আপনি রিপ্রেজেন্টেড হচ্ছেন। তো বাংলাদেশের মিডিয়াতে আপনি কিভাবে রিপ্রেজেন্টেড হচ্ছেন? দাদা, এই প্রথম আলো রিয়েল এস্টেট কিন্তু আবার নতুন করে কিংস পার্টির পেছন গঠনের জন্য কিন্তু করবে, অবশ্যই করবে। এবং এরা দেখবেন, এরা সেই আর একটা নতুন দল, আবার সেই -2 ফর্মুলা, মাইনাস হাসিনা তো হয়ে গেছেই, মাইনাস বিএনপি করার জন্য একটা নতুন দল তৈরি করার জন্য দেখবেন তারা কতজনকে ইয়ে করে, কতজনকে তারা প্রমোট করে, কতজনকে তারা স্পেস দেয় এবং তারা ফিগার তৈরি করার চেষ্টা করে। দেখবেন এটা একেবারে মানে টেক্সট বুক এক্সাম্পল, ঠিক এইভাবেই ইন্ডিয়া কাজ করে।